আসসালামু আলাইকুম লিসেনার্স, ভয়ের ঘন্টার 17তম এপিসোডে আপনাকে স্বাগত জানাই। আপনাদের সাথে আছি আমি আরিফ। বরাবরের মতো চলে আসলাম বৃহস্পতিবার নতুন একটা ঘটনা নিয়ে। আমি আশা করব পুরো ঘটনাটি আপনারা শেষ পর্যন্ত শুনবেন, আর আমি এটাও বিশ্বাস করি এই ঘটনাটি আপনাকে নিরাশ করবে না। পুরোপুরি কল্পনায় হারিয়ে যেতে শেষ পর্যন্ত থাকুন। সেই সাথে ভয়ের ঘন্টা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন এপিসোডের ভয়গুলো মিস না করে ফেলেন। আজকের ঘটনাটি আমাদের এক প্রিয় লিসেনার্স পাঠিয়েছে, যেটা তার দাদার সাথে ঘটে গিয়েছিল কোনো এক রাতে। চলুন আর দেরি না করে চলে যাই রোমহর্ষক অভিজ্ঞতার গভীরে। ঘটনাটা আজ থেকে 25 বছর আগের। সালটা 2000। আমার দাদার নাম মোহাম্মদ সিরাজ মোল্লা। আপনারা অনেকেই জানেন 2000 সালে বাংলাদেশে এক বিশাল বন্যা হয়। মূলত ঘটনাটি সেই বন্যার সময়কার। সেবার বন্যায় বাংলাদেশের অধিকাংশ গ্রামাঞ্চল ভয়াবহভাবে ডুবে গিয়েছিল। চারিদিকে শুধু পানি আর পানি। আর এই পানির রাজত্বে সেবার মাছ পাওয়া যাচ্ছিল অনেক। গ্রামের মানুষের জন্য মাছ ধরা তখন যেন এক আনন্দের উৎসবে পরিণত হয়েছিল। আমার দাদাও ছিলেন এই মাছ ধরার নেশায় মত্ত। ছোটবেলা থেকে তার মাছ ধরার প্রতি ছিল এক আশ্চর্যজনক দুর্বলতা। এই মাছ ধরার নেশায় তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে চলে যেতেন। যাই হোক, ঠিক তেমনই এক রাতে তিনি আর তার ছোটবেলার বন্ধু সাজেদ মিয়া মাছ ধরতে যাওয়ার পরিকল্পনা করে। দুজনের পরিকল্পনা ছিল গভীর রাতে একা একা নিরিবিলি জায়গায় জাল ফেলে সারা রাত মাছ ধরা। যেই ভাবা সেই কাজ। দাদা সেদিন রাতে খাওয়া দাওয়া করে তার মাছ ধরার সরঞ্জাম নিয়ে রাত আনুমানিক 11টার দিকে তার ছোট নৌকাটা নিয়ে বের হন তার বন্ধু অর্থাৎ সাজেদ মিয়ার বাড়ির উদ্দেশ্যে। চারিদিকে অন্ধকার আর হালকা বাতাসে ঝিঝি পোকার ডাক, আর সেই সাথে পানির কলকল শব্দে তৈরি করেছে এক অদ্ভুত পরিবেশ। বেশ অনেকক্ষণ এভাবে নৌকা চালিয়ে দাদা পৌঁছে যান সাজেদ মিয়ার বাড়ির সামনে। এরপর সেখানে গিয়ে তিনি তার বন্ধুকে ডাকতে থাকেন নাম ধরে, কিন্তু সেদিক থেকে কোনো সাড়া শব্দ নেই। আরও বেশ কয়েকটা ডাক দিতেই এবার ওপাশ থেকে সাজেদ মিয়ার ছোট ভাই দাদাকে বললেন সাজেদ মিয়ার শরীর ভালো নেই, সে আজ মাছ ধরতে যাবে না, আর সে নাকি বিছানা থেকে উঠতে পারছে না অসুস্থতার কারণে। এটা শুনে দাদার বেশ মন খারাপ হলো। একা একা মাছ ধরতে যেতে তার খুব একটা ভালো লাগে না। তবুও এত রাতে প্রস্তুতি নিয়ে যখন এসেছে তখন আর ফিরতে ইচ্ছা করল না তার। ভাবলেন একাই একটু ঘুরে আসবেন। তিনি নৌকার মুখ ঘুরিয়ে সবেমাত্র পাড়ের বাঁধন খুলবেন, ঠিক এমন সময় পিছন থেকে শুনতে পেলেন সেই পরিচিত কণ্ঠস্বর। সিরাজ, দাঁড়া, এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস কেন? আমি যাবো তো মাছ ধরতে, চল। এবার দাদা অবাক হয়ে দেখলেন এটা আর কেউ না, তারই বন্ধু সাজেদ মিয়া। গায়ে একটা চাদর জড়ানো, চোখ মুখে একটু ক্লান্তির ছাপ। তাকে এভাবে দেখে দাদা বলতে শুরু করলেন, কিরে, তোর নাকি শরীর খারাপ? এই অবস্থায় কিভাবে যাবি তুই? আজ না হয় তুই বাড়িতে থাক, একটু বিশ্রাম কর, আমি একাই যাই। এবার দাদার কথা শেষ হতেই সাজেদ মিয়া বলে উঠল, আরে বাবা, একটু ঘুমিয়ে পড়েছিলাম, উঠে দেখি তুই চলে যাচ্ছিস, তাই চলে এলাম। চল চল, আজ বহু মাছ হবে, দেরি করিস না। এবার তড়িঘড়ি করে সাজেদ মিয়া নৌকাতে উঠে বসলেন। দাদা তখন আর কিছু না ভেবে হেরিকেনটি জ্বালিয়ে নিলেন এবং দুজন মিলে মাঝরাতে কালো পানি কেটে কেটে এগিয়ে চললেন তাদের প্রিয় মাছ ধরার চারণভূমির দিকে। দাদা আর সাজেদ মিয়া পানির উপর দিয়ে ভেসে চলছেন। দুজনের মুখে হাসি, চলছে নানা রকম গল্প। বন্যা হওয়াতে বহু পরিচিত রাস্তাঘাট এখন পানির নিচে, ফলে নৌকা চালাতে হচ্ছে খুব সাবধানে। তাদের গন্তব্য ছিল একটি অপেক্ষাকৃত নিচু এলাকা, যেখানে মাছ খুব সহজে ধরা যায়। কিন্তু সেই এলাকায় যেতে হলে গ্রামের শেষ প্রান্তে থাকা শ্মশানটির পাশ দিয়ে যেতে হয়। গ্রামের মানুষ দিনের বেলাতেও শ্মশানের রাস্তা এড়িয়ে চলত, আর রাত বিরেতে তো কারো ছায়া মারানোর সাহস হতো না। দাদা একটু ইতস্ত করে বললেন, সাজেদ, আজ শ্মশানের দিক দিয়ে না যাই, কেমন যেন
আমার গা ছমছম করছে। এটা শুনে দাদার বন্ধু অদ্ভুত এক হাসি দিয়ে বলল, আরে বাবা, ভয় পাচ্ছিস কেন? আরে এসব ভূত টুট সব গল্পের কথা। চল তো, আজ ওই বিলের মুখেই জাল ফেলবো, ওখানে নাকি বড় বড় রুই মাছ আছে। বন্ধুর কথাই সাহস পেল দাদা। তিনি নৌকা নিয়ে এগিয়ে চললেন শ্মশান ঘাটের দিকে। চারিদিকে জমাট বাঁধা নীরবতা। শ্মশানের কাছে আসতেই কেমন যেন একটা ঠান্ডা হাওয়া এসে দাদার গায়ে লাগলো। তিনি গায়ের চাদরটা আরেকটু টেনে নিলেন। আর ঠিক সেই মুহূর্তে দাদা স্পষ্ট শুনতে পেলেন কোথা থেকে যেন এক কান্নার শব্দ আসছে। কালো পানির উপরে সেই কান্নার সুর এক ভয়াবহ পরিবেশ সৃষ্টি করল। কান্নার শব্দটি শুনে দাদা বেশ ভয় পেয়ে তার বন্ধুকে ফিসফিস করে বলল, সাজেদ, শুনেছিস কিসের একটা কান্নার শব্দ? এবার দাদার বন্ধু শান্তভাবে জবাব দিল, কোথায়? কিসের শব্দ শুনছিস তুই? হয়তো ভুল শুনেছিস। এসব বাদ দে, চল মাছ ধরবো। আর তুই কি না ভয় পাচ্ছিস? দাদা এবার স্থির হয়ে কান পেতে শুনেন, হ্যাঁ, এবারও স্পষ্ট একটা শিশুর কান্নার মতো আওয়াজ আসছে শ্মশানের দিক থেকে। এটা শুনে দাদা এবার একটু রেগে গিয়ে বললেন, সাজেদ, তুই মন দিয়ে শোন, এটা আমার মনের ভুল না। চল এখান থেকে ঘুরে অন্যদিকে যাই। দাদা ছিলেন নৌকার সামনের দিকে। এই কথাটি বলতে বলতে তিনি যখন হারিকেনের আলোটি সামান্য পিছনে তার বন্ধুর দিকে ফেরালেন, তিনি দেখলেন সাজেদ তার নৌকাতে নেই। এটা দেখে দাদার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। এতক্ষণ যে তার পাশেই বসে গল্প করছিল সে কোথায় গেল? নৌকা তো মাঝ নদী পার হচ্ছে, মাঝখানে সে নামলো কিভাবে? নাকি অন্য কিছু? এসব ভাবতে ভাবতে ভয়ে দাদার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। তিনি পাগলের মতো এদিক ওদিক তাকাতে লাগলেন আর তার বন্ধু সাজেদ মিয়াকে খুঁজতে লাগলেন। কিন্তু পানির উপর শুধু অন্ধকার, সেই সাথে দূর থেকে ভেসে আসছে সেই কান্নার শব্দটি। কান্নার শব্দটি ক্রমশই বাড়ছে। এদিকে তার বন্ধুর কোনো চিহ্ন না পেয়ে তিনি দ্রুত নৌকাটি শ্মশানের পাড়ের দিকে নিয়ে যাবেন নাকি উল্টো দিকে পালাবেন কিছুই বুঝে উঠতে পারলেন না। ভয়, দ্বিধা আর আতঙ্ক তাকে গ্রাস করল। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে তিনি শুধু বইটা চালিয়ে নৌকাটিকে ঘুরিয়ে এদিক সেদিক ঘোরাতে লাগলেন। দাদা তখনও আতঙ্কে কাঁপছেন আর তিনি নিজেকে সান্ত্বনা দিতে লাগলেন এটা বলে যে তিনি হয়তো ভুল দেখেছেন আর তিনি একাই হয়তো মাছ ধরতে এসেছেন আজ। এগুলা ভাবতে ভাবতে প্রাণপণে নৌকার হাল ধরে তিনি গ্রামের দিকে ফেরার চেষ্টা করছেন। এমন ভীতিকর পরিস্থিতিতে হঠাৎ তিনি নৌকার গলুইতে কিছু একটা নড়ার শব্দ শুনতে পেলেন। দাদা ভয়ে ভয়ে হারিকেনের আলোটি আবার পিছন দিকে ফেরালেন দেখার জন্য যে শব্দটি কিসের। এবার হারিকেনের হালকা আলোতে সেদিকে তাকিয়ে যা দেখলেন তাতে ভয়ে তার রক্ত জমে গেল। সেদিকে তাকিয়ে তিনি দেখেন এটা আর কেউ না, তারই সেই বন্ধু সাজেদ মিয়া নৌকার গলুরির উপর বসে আছে। সে তার নৌকায় এমনভাবে বসে আছে ঠিক যেন কিছুই হয়নি। দাদা কি করবে বুঝতে পারছিল না। ঠিক ওই সময় সব নীরবতা ভেঙে তার সেই বন্ধু শান্ত গলায় বলে উঠল, কিরে সিরাজ, তুই এমন হাঁসফাঁস করছিস কেন? নৌকা এভাবে ঘোরাচ্ছিস কেন? মাছ ধরবি না? এটা শুনে দাদা কোনো কথা বলতে পারে না। তিনি শুধু হারিকেনটির আলো বাড়িয়ে সাজেদের মুখের কাছে ধরলেন। আর তখনই তিনি যা দেখলেন তা মনে হয় ওই রকম পরিস্থিতিতে আমরা কেউ দেখতে চাইব না। হারিকেনের হলুদ আলোয় দাদা স্পষ্ট দেখেন তারই সামনে বিভৎস চেহারার একজন বসে আছে, তারই নৌকার গলুয়ের উপর, যার চোখগুলো অস্বাভাবিক বড়, যেন কপাল ভেদ করে বেরিয়ে আসতে চাইছে। চোখের মণিগুলো ঘোলা আর তার ঠোঁটে লেগে আছে বিভৎস এক হাসি, যা দেখলে মনে হয় যেন কেউ কাঁচি দিয়ে ঠোঁটের দুপাশ চিরে দিয়েছে। এ যেন নরকের কোনো যাত্রী তারই বন্ধুর রূপ ধরে তার নৌকায় এসে উঠেছে। এই দৃশ্য দেখার পর দাদার পক্ষে আর এক মুহূর্ত সেখানে থাকা সম্ভব ছিল না। তিনি ভয়ে চিৎকার দিয়ে উঠলেন, কে তুই? কে চাস আমার কাছে? তুই তো আমার বন্ধু সাজেদ না। তিনি আর এক মুহূর্ত অপেক্ষা করলেন না। জীবন বাঁচাতে কোনো কিছু না ভেবেই নৌকা থেকে লাফ দিয়ে পড়লেন বন্যার কালো পানিতে। পানিতে সাঁতরে পাড়ে উঠে তিনি এক মুহূর্ত নষ্ট না করেই পাগলের মতো দৌড়াতে শুরু করলেন। পিছু ফিরে তাকানোর সাহস তার নেই।
চারিদিকে শুধু অন্ধকার, আর তার কানে বাজছে সেই বীভৎস হাসির শব্দ। দৌড়াতে দৌড়াতে তিনি একটা উঁচু রাস্তার কাছে এসে উঠলেন। হাঁপাতে হাঁপাতে তিনি সামনের দিকে দৌড়াচ্ছেন। তার মনে হচ্ছে সেই বীভৎস মূর্তি বুঝি তারই পিছু নিয়েছে। হঠাৎ তিনি দেখলেন দূর থেকে একটা ক্ষীণ আলোর মতো রেখা তারই দিকে এগিয়ে আসছে। তিনি এটা দেখার পর অনেকটা হাঁপ ছেড়ে বাঁচলেন। আলোগুলো কাছে আসতেই তিনি দেখলেন একজন লোক হাতে একটা টর্চ লাইট নিয়ে গ্রামের দিকে আসছে। আমার দাদা এবার পাগলের মতো সেই লোকটার কাছে ছুটে গেলেন আর তার সামনে গিয়ে এক নাগারে বলতে থাকলেন, ভাই, বাঁচান আমাকে, আমার পিছনে কেউ একজন আছে। তিনি এভাবে জ্ঞানশূন্য হয়ে দৌড়ে এসে লোকটার পায়ে লুটিয়ে পড়লেন। হাঁপাতে হাঁপাতে তিনি কোনো মতে সেই রাতে ঘটে যাওয়া সব ঘটনা, শ্মশানের কান্না, নৌকার উপর থেকে তার বন্ধু উধাও হয়ে যাওয়া এবং শেষে তার বীভৎস চেহারা নিয়ে ফিরে আসার পুরো ঘটনাটি লোকটিকে শোনালেন। দাদার এগুলো বলা শেষ হলে সেই লোকটি বেশ কিছুক্ষণ নীরব হয়ে রইল। এরপর খুব শান্ত স্বরে একটা শীতল হাসি দিয়ে নীরবতা ভেঙে বলে উঠল, সিরাজ, দেখ তো, ও দেখতে ঠিক এমন ছিল কিনা। এই বলে লোকটি তার হাতে থাকা টর্চ লাইটটি দাদার মুখের কাছ থেকে নামিয়ে নিজের মুখের কাছে ধরলেন। দাদা এবার সেই আলোতে ভালো করে লোকটির মুখের দিকে তাকালেন, আর যা দেখলেন তাতে তার আত্মা দেহ ছেড়ে বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। তিনি দেখেন লোকটির মুখ এ যে ঠিক সেই মুখ, সেই বীভৎস হাসি, সেই বড় বড় খোলা চোখ, আর পচন ধরা কালচে ছোপ ছোপ দাগ। একটু আগে নৌকায় যে ভয়ঙ্কর দৃশ্য তিনি দেখে এসেছেন সেটি যেন এই লোকটির শরীরে আবার জীবন্ত হয়ে উঠেছে। আর কোনো শক্তি তার দেহে অবশিষ্ট রইল না। প্রচণ্ড আতঙ্কে তিনি সেখানেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। পরের দিন ভোরবেলা গ্রামের বেশ কয়েকজন লোক দাদাকে রাস্তার ধারে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। তারা তড়িঘড়ি করে তাকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেন। জ্ঞান ফেরার পর দাদা অনেকক্ষণ ভয়ে চুপ করে রইলেন। বাড়ির লোকজনের কাছে রাতের পুরো ঘটনা বলতে গিয়ে তিনি ভয়ে কেঁপে উঠলেন। ঘটনা জানার পর সবাই দ্রুত তার বন্ধু সাজেদকে ডেকে পাঠালো তার বাড়িতে। সাজেদকে তার বাড়িতে দেখে দাদা এক মুহূর্তের জন্য স্বস্তি পেলেন। এরপর যখন সাজেদ মিয়া এসে জানালো আগের দিন রাতে সে অসুস্থ থাকার কারণে বিছানা থেকে উঠতে পারেনি এবং সে দাদার সাথে মাছ ধরতে যায়নি, এটা শোনার পর পুরো বাড়ির লোকজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তাহলে সে রাতে দাদার নৌকায় কে এসেছিল, আর রাস্তায় যাকে তিনি দেখলেন সেই বা কে ছিল? সবাই নিশ্চিত হলো দাদার সাথে নিশ্চয়ই কোনো অশুভ শক্তির দেখা হয়েছে। কিন্তু এই ঘটনার পর থেকে শুরু হলো আসল বিপত্তি। সেই রাতের পর থেকে প্রায় প্রতিদিন গভীর রাতে দাদার বাড়ির বাইরে থেকে কেউ তাকে ডাকতে শুরু করলো, আর সেই ডাকটি ছিল তারই বন্ধু সাজেদ মিয়ার গলায়। তিনি দাদাকে ডাকতেন আর বলতেন, সিরাজ চল, আজ মাছ ধরতে যাই, অনেক মাছ পাবো। এই একঘেয়ে ডাক শুনে দাদা ভয়ে জড়সড় হয়ে থাকতেন। জানালা দিয়ে উকি দেওয়ার সাহস পেতেন না, কিন্তু তার ঘরের সবাই স্পষ্ট শুনতে পেতেন এই অস্বাভাবিক ডাক। পরিবারের লোকজন দেখলেন এভাবে চললে আমার দাদা হয়তো পাগল হয়ে যাবেন, তাই তারা দাদাকে গ্রামের একজন নামকরা হুজুরের কাছে নিয়ে গেলেন। সব ঘটনা শুনে হুজুর বললেন সেদিন মাছ ধরতে গিয়ে তিনি শ্মশানের কাছে এক ভয়ঙ্কর খারাপ জিনের কবলে পড়েছিল। সেই জিন তার বন্ধুর রূপ ধরে তাকে ডেকে নিয়ে গিয়েছিল। এখন সে তাকে ভয় দেখাতে চাইছে আর তার ক্ষতি করতে চাইছে। হুজুর অনেকক্ষণ ধরে দাদাকে ঝাড়ফুঁক করলেন এবং শেষে একটি তাবিজ তার হাতে বেঁধে দিলেন। হুজুর তাকে কঠোরভাবে সাবধান করে বললেন এই তাবিজটি যতক্ষণ তার হাতে থাকবে ততক্ষণ তিনি রাতে মাছ ধরতে যাবেন না। দাদার সাথে ঘটে যাওয়া ঘটনাটা বোধহয় এখানেই শেষ হলে পারত, কিন্তু না, ঘটনার শেষ এখানে না। এরপর কি হলো দাদার সাথে চলুন শুনে ফেলি। সেদিন হুজুরের কাছ থেকে ঝাড়ফুঁক ও তাবিজের প্রভাবে বেশ কিছুদিন দাদার কোনো সমস্যা হয়নি। রাতের বেলায় সে ডাকও বন্ধ হয়ে গেল। সবকিছু স্বাভাবিক দেখে বাড়ির লোকজন স্বস্তির নিঃশ্বাস ফেললেন আর ভাবলেন হয়তো সবকিছুই ঠিক হয়ে গিয়েছে। কিন্তু তাদের এই ভুল ধারণা ভেঙে যায় আরেকদিন। এই ঘটনার প্রায় মাসখানিক পরের কথা।
সেদিন ছিল গ্রামে হাটের দিন। দাদা হাটে গিয়েছিলেন কিছু দরকারি জিনিস কিনতে। সন্ধ্যার পর তিনি হাটের কাজ সেরে বাড়ির পথে রওনা দিলেন। পথে তার প্রিয় বন্ধু সাজেদ মিয়ার সাথে দেখা হলো। দুজন মিলে গল্প করতে করতে বাড়ির দিকে আসছিলেন। প্রিয় লিসেনার্স, এখানে বলে রাখা ভালো, আমার দাদার বাড়িতে আসার আগে বিশাল বাঁশঝাড়ে ঘেরা একটা বড় গ্রাম্য কবরস্থান পড়ে। তারা দুজন গল্পের ছলে যখন গ্রামটির সেই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন হঠাৎ দাদা অস্বস্তি বোধ করে উঠলেন। তার শরীরের লোমগুলো দাঁড়িয়ে ওঠে আর শরীরটা তার ভার হয়ে যায়। তার যখন এমন অবস্থা হয়, তখন তিনি তার বন্ধুকে ডাক দেন জানানোর জন্য। তিনি বেশ কয়েকবার ডাক দেন, কিন্তু তার বন্ধুর কাছ থেকে কোনো উত্তর পেল না। এবার বন্ধুর কাছ থেকে কোনো উত্তর না পেয়ে তিনি পাশে তাকালেন দেখার জন্য যে তার বন্ধু সাজেদ কোথায়। সেদিকে তাকিয়ে দাদা দেখেন তিনি সেখানে একাই দাঁড়িয়ে, তার আশেপাশে কেউ নেই, তার বন্ধুর কোনো অস্তিত্ব নেই সেখানে। এটা দেখা মাত্রই দাদা প্রচণ্ড ভয় পেয়ে আটকে উঠে সেখানে থমকে দাঁড়ালেন। ভয়ে দাদার গলা শুকিয়ে গেল। আর ঠিক তখনই তার মনে পড়ে গেল সেই বিভীষিকাময় রাতের কথা। এটা ভাবতেই হঠাৎ চারিদিকের নীরবতা ভেঙে কেউ একজন ফ্যাকাশে গলায় তার নাম ধরে ডাক দেয়। এটা শুনে দাদার চোখ চলে যায় দূরে কবরস্থানের দিকে। কবরস্থানের দিকে তাকিয়ে তিনি দেখেন কবরস্থানটির ঠিক মাঝখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। দাদা ভয় আর নিজেকে সামলে নিয়ে বিষয়টা একটু ভালোভাবে দেখার জন্য সামনে এগোলেন। এবার সামনে গিয়ে তিনি যেটা দেখেন, সেটা দেখার পর তার মাথার উপর আকাশ ভেঙে পড়ে। তিনি দেখেন সেখানে সেই বিভৎস মুখের সেই সাজেদ মিয়া, যাকে তিনি সেই রাতে নৌকায় এবং রাস্তায় দেখেছিলেন, সে সেখানে দাঁড়িয়ে আছে কবরস্থানের মাঝে। সেই বিভৎস হাসি, সেই ঘোলাটে চোখ, পচনের দাগযুক্ত বিভৎস মুখটি। কবরের পটভূমিতে সেই মূর্তিটিকে দেখে দাদার হাত পা ঠান্ডা হয়ে গেল। তিনি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারলেন না। গলা ফাটিয়ে একটা চিৎকার দিয়ে তিনি পাগলের মতো সেই কবরস্থানের পাশ থেকে বাড়ির দিকে দৌড়াতে লাগলেন। এভাবে দৌড়ে এক পর্যায়ে তিনি বাড়িতে ফিরলেন। বাড়িতে ফিরে তিনি আবারও প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন। সে রাতে তার জ্বর এলো, সেই সাথে পুরো শরীরে কাঁপুনি হতে লাগলো। এদিকে দাদার অবস্থা খারাপ হতে দেখে পরের দিনই সকালে তার বাড়ির লোকজন আবারও তাকে অন্য একটা নামকরা হুজুরের কাছে নিয়ে যান। নতুন হুজুর সবকিছু শুনে বললেন, বাবা, তোমাকে যে জিন ধরেছে সে সহজে পিছু ছাড়ার পাত্র নয়। প্রথম হুজুরের ঝাড়ফুঁক দিয়ে তিনি তাকে কিছুদিনের জন্য আটকে রাখতে পেরেছিল, কিন্তু সবসময় সেটা আর আটকে রাখতে পারেনি, যার ফলে তুমি যখনই আবারও কোনো দুর্বল মুহূর্তে বা কোনো ভয়ঙ্কর স্থানে গিয়েছ, তখনই সে তোমার পিছু নিয়েছে আর তোমাকে ভয় দেখানোর চেষ্টা করেছে। হুজুর এবার নিজে অনেক কঠিনভাবে তাকে ঝাড়ফুঁক করলেন। এরপর তাকে আবারও একটি নতুন তাবিজ বেঁধে দিলেন এবং সাথে সাথে বললেন তার হাতে থাকা প্রথম তাবিজটি খুলে যেন মাটির নিচে পুঁতে দেয়। নতুন হুজুর বললেন, এই তাবিজটি তোমাকে রক্ষা করবে, তবে তোমাকে মনে রাখতে হবে ভয় পেলে চলবে না, মনে সাহস রাখতে হবে। এই দুষ্টু জিন শুধু দুর্বলদেরই ভয় দেখায়। দাদা এবার হুজুরের কথা মতো তার হাতে থাকা প্রথম তাবিজটি খুলে মাটির নিচে পুঁতে রাখলেন এবং নতুন তাবিজটি হাতে বাঁধলেন। সেই দিনের পর থেকে দাদার সাথে ঘটে যাওয়া সব অস্বাভাবিক ঘটনা কমতে শুরু করলো। রাতে সেই সাজেদের গলায় ডাক আর শোনা গেল না। দাদা সুস্থ হয়ে উঠলেন, কিন্তু আজও তার হাতে সেই তাবিজটি বাঁধা আছে। এরপর আর দাদা কখনো মাছ ধরতে যাননি, সেটা হোক দিনে বা রাতে। প্রিয় লিসেনার্স, এ ছিল আজকের ঘটনা। আশা করি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সেই সাথে আপনাদের কাছে যদি এমন কোনো বাস্তব বা আপনার পরিবারে শোনা কোনো রোমহর্ষক ঘটনা থাকে, তাহলে পাঠিয়ে দিন voyerghonta@gmail.com এই ঠিকানায়। আর বাস্তবিক সব ঘটনা উপভোগ করতে ভয়ের ঘন্টা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভয়ের ঘন্টার সাথেই থাকুন। খোদা হাফেজ।